হায়ার এডুকেশন সিস্টেম। হায়ার এডুকেশন সিস্টেম উচ্চশিক্ষা পদ্ধতি, গভর্নেন্স, পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এই যে গভর্নেন্স মানে অ্যাকচুয়ালি সরকার পরিচালনা করার জন্য যে অ্যাকচুয়ালি গভর্নেন্স রয়েছে এবং পলিসি বিভিন্ন নীতি এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রশাসনের যে বিভিন্ন কার্যকলাপ সেই বিষয় নিয়ে আজকে শুরু করব। প্রথমেই আমরা স্বামী বিবেকানন্দের একটা কোটেশন দিয়ে শুরু করব। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হলো এমন একটি শিক্ষা পদ্ধতি যা মানুষের কাছে একটা পরিপূর্ণতা ইতিমধ্যে আগে থেকে সুপ্ত অবস্থায় থাকে। ফর্মাল এডুকেশন সিস্টেম হ্যাজ বিন ক্যাটেগরাইজড ইনটু থ্রি। নিয়ন্ত্রিত শিক্ষা পদ্ধতিকে তিন ধরনের ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর প্রাইমারি 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 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি, 3 নম্বর হচ্ছে টার্টিয়ারি। প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্টিয়ারি। প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্টিয়ারি। তো প্রাইমারি কীভাবে কোনগুলো পড়ছে? প্রাইমারি পড়ছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, এবং আপার প্রাইমারি পড়ছে 6 থেকে 8 পর্যন্ত। সেকেন্ডারি কোনটা পড়ছে? সেকেন্ডারি কী পড়ছে? সেকেন্ডারি পড়ছে, সেকেন্ডারি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যেটা সেকেন্ডারিটা 9 এবং 10 এবং সিনিয়র সেকেন্ডারি হচ্ছে 11, 12। টার্টিয়ারি এটাই হচ্ছে হায়ার সেকেন্ডারি, হায়ার এডুকেশন সিস্টেম। এবার হায়ার এডুকেশন সিস্টেমকে কীভাবে ভাগ করা হচ্ছে? হায়ার এডুকেশন সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে জেনারেল হায়ার, একটা হচ্ছে ভোকেশনাল। হায়ার আবার দুই ভাগে বিভক্ত, জেনারেল এবং প্রফেশনাল। এবং ভোকেশনাল দুভাগে বিভক্ত, ট্র্যাডিশনাল অ্যান্ড নিউ অ্যান্ড এমার্জিং। অর্থাৎ হায়ার যে ভাগটি টার্টিয়ারি এডুকেশনের, তা দুটো ভাগ, জেনারেল এবং প্রফেশনাল, আমি একটু পরে আলোচনা করছি। এবং ভোকেশনাল দুটি ভাগ, ট্র্যাডিশনাল এবং নিউ অ্যান্ড এমার্জিং। এখানে আমি ভাগগুলো দেখিয়ে দিচ্ছি। ফিল্ডস অফ স্টাডি অফ টার্টিয়ারি এডুকেশন, আমি একটু আগেই দেখালাম যে টার্টিয়ারি মানে এডুকেশন কীরকম হয়, সেটা দুই ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে হায়ার এডুকেশন আর একটা হচ্ছে ভোকেশনাল এডুকেশন। হায়ার এডুকেশন আর ভোকেশনাল এডুকেশন। হায়ার এডুকেশনকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? দুই ভাগে, জেনারেল আর একটা হচ্ছে প্রিন্সিপাল। জেনারেল এবং প্রিন্সিপাল। জেনারেলের ভাগটিকে কী কী? জেনারেল যেমন আমরা সায়েন্স নিয়ে অনেকেই পড়াশোনা করে, অনেকে কমার্স নিয়ে পড়াশোনা করে, অনেকে আর্টস নিয়ে। অর্থাৎ সায়েন্স, কমার্স এবং আর্টস এগুলো হচ্ছে জেনারেল। এবং প্রফেশনাল তাহলে কি? প্রফেশনালটা কি হচ্ছে তাহলে? এই প্রফেশনালটা হচ্ছে কি? এই প্রফেশনালটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আমরা লাইনে অনেকে যাই, মেডিসিন লাইনে যাই, যেমন MBBS, তারপরে আর্কিটেকচার মানে বাড়ি তৈরি থেকে শুরু করে বিভিন্ন জিনিস, এগুলো হচ্ছে প্রফেশনাল। এবার ভোকেশনালটা আমরা দেখে নেব। ভোকেশনালটা কি? ভোকেশনাল এডুকেশনকে আমরা কভাবে ভাগ করেছি? দুই ভাগে, এক ট্র্যাডিশনাল আর দুই হচ্ছে নিউ অ্যান্ড এমার্জিং। ট্র্যাডিশনাল যে ভোকেশনাল এডুকেশন সেটা কি কি পড়ছে? সেটা হচ্ছে ITI, ITC, IT কম্পিউটার ট্রেনিং। কী কী পড়ছে আবার বলে দিচ্ছি, ITI, ITC এবং পড়ছে IT কম্পিউটার ট্রেনিং। এবং নিউ বা এমার্জিংয়ে কী কী পড়ছে? নিউ বা এমার্জিংয়ে যেটা পড়ছে সেটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। এটা এখন মাধ্যমিক স্কুলে কিছুটা পরিমাণে দেওয়া হচ্ছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এই জিনিসটা একটু সামান্য ধারণা দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে অ্যাভিয়েশন হসপিটালিটি, বাংলায় মানে দেওয়া হয়েছে
বিমান চালনার জন্য যে একটা আতিথেয়তার জন্য একটা যে সমস্ত কাজের মানে ছেলে অথবা মেয়ে না হয় সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হচ্ছে। এবং আরেকটা রয়েছে রিটেল। এটা রিটেলটা অ্যাকচুয়ালি বিজনেস সংক্রান্ত হয়ে থাকে, যেমন আমরা এমবিএ করে থাকি, বিভিন্ন রকমের এই সমস্ত ক্ষেত্রে হয়ে থাকে। এবার হায়ার এডুকেশনের ক্ষেত্রে অ্যানসেন্ট এরা মানে অতীতকালে কীভাবে মানে গড়ে উঠেছিল সেটা দেখব। ফিলোসফি অফ লাইফ, এখানে ফিলোসফি অফ লাইফ আমরা দেখে নেব। দ্য ডক্ট্রিন অফ অ্যাকশন, ব্র্যাকেটে রয়েছে কর্মা, অর্থাৎ আমরা কাজের যে নীতি, অকুপাইজ আ ভেরি সিগনিফিক্যান্ট প্লেস, একটা খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করে রাখে ইন দ্য ইন্ডিয়ান সিস্টেম অফ লাইফ, ভারতীয় পদ্ধতি জীবন পদ্ধতিতে অফ এডুকেশন এবং শিক্ষার পদ্ধতিতে। তারপর দেখা যাক অ্যানসিয়েন্ট আরিয়ান কালচার অফ ইন্ডিয়া লেজ দ্য গ্রেটেস্ট এমফাসিস অন প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। এটা অবশ্যই আমরা দুইজনের কাছ থেকে শুনেছি, এক হেনরি ওয়াটসওয়ার্থ লংফেলো আর একজন মহাত্মা গান্ধী এই কথাটা বলছেন। দ্য অ্যানসিয়েন্ট আরিয়ান কালচার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে প্রাচীন আর্য সংস্কৃতি, লেজ দ্য গ্রেটেস্ট এমফাসিস অন, একটা বিশাল পরিমাণে জোর দিয়েছিল প্লেন লিভিং মানে সাধারণভাবে বসবাসের, অ্যান্ড হাই থিঙ্কিং এবং উচ্চমানের চিন্তাভাবনা করতে, অ্যাজ দ্য মোরাল বেসিস অফ এডুকেশন, শিক্ষার একটা নৈতিক ভিত্তি হিসেবে ফর সেলফ ডেভেলপমেন্ট, আত্ম উন্নতির ক্ষেত্রে মানে নিজের উন্নতির ক্ষেত্রে এই বিষয়টা এখানে তুলে ধরছে। এরপরে চলে আসবো ইন্ডিভিজুয়াল হ্যাজ বিন বিডেন নেসেসারিলি টু গেন বোথ কাইন্ডস অফ নলেজ, ম্যাটেরিয়ালিস্টিক অ্যান্ড স্পিরিচুয়াল। ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেককেই, হ্যাজ বিন বিডেন জানানো হয়েছে নেসেসারিলি প্রয়োজনীয়ভাবে, টু গেন অর্জন করতে, বোথ কাইন্ডস অফ নলেজ বিভিন্ন সমস্ত ধরনের জ্ঞান, ম্যাটেরিয়ালিস্টিক অ্যান্ড স্পিরিচুয়াল। অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক মানে অবশ্যই আমরা জানি যে ম্যাটেরিয়াল রিলেটেড উপাদানগত, এবং স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক অর্থাৎ বাস্তবসম্মত এবং আধ্যাত্মিক সমস্ত জ্ঞানের কথা এখানে তুলে ধরা হয়েছে। অল ফিল্ডস অফ বিদ্যা অর নলেজ, অর্থাৎ সমস্ত ধরনের বিদ্যা বা জ্ঞানের যে ক্ষেত্র, ওয়ার ডিভাইডেড ইন্টু টু ব্রড স্ট্রিমস, এই জ্ঞান বা বিদ্যার যে ক্ষেত্র এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে বা দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। এক নম্বর যে পরাবিদ্যা, যাকে ইংরেজিতে আমরা বলে থাকি হায়ার নলেজ, দ্য স্পিরিচুয়াল উইজডম, অর্থাৎ উচ্চ জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। দু নম্বর হচ্ছে অপরাবিদ্যা, দ্য লোয়ার নলেজ, দ্য সেকুলার সায়েন্সেস, অর্থাৎ অপরাবিদ্যা যেটাকে বলা হচ্ছে লোয়ার নলেজ, যেটা নিম্নমানের জ্ঞান, যেটা হচ্ছে নিরপেক্ষ বিজ্ঞান। এরপরে চলে আসবো দ্য ল্যাটার ইজ নিডেড টু লিভ আ কমফোর্টেবল লাইফ হেয়ার। এখানে পরবর্তীটা যে কথা বলছে এখানে অপরাবিদ্যা, সেটাকে এখানে কি বলতেছে, এখানে আরামদায়ক একটা জীবনের কথা এখানে বলা হয়। দ্য ফর্মার হেল্পস অন, এবং আগেরটি মানে পরাবিদ্যা অর্থাৎ স্পিরিচুয়াল যেটা আমাদের নলেজ বলছে, এই স্পিরিচুয়াল নলেজটা সাহায্য করছে আমাদেরকে সম্পূর্ণভাবে প্রিপেয়ার্ড ফর দ্য হেয়ার আফটার, তারপর থেকেই আমরা যে সমস্ত কাজ করব তার জন্য প্রস্তুতি রাখতে। এখানে প্রস্তুতির কথাটা বলা হচ্ছে। দ্য ইন্ডিয়ান সিস্টেম অফ এডুকেশন ক্যাটার্স টু বোথ ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল সলিটারিনেস। ভারতীয় শিক্ষা পদ্ধতি ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল সলিটারিনেস, ভৌতিক এবং আধ্যাত্মিক যে মানে সলিটারিনেস মানে নিঃসঙ্গতা মানে আগমন বা গমন, সেটা এইখানে তুলে ধরা হয়েছে। এরপরে চলে যাব ফান্ডামেন্টালস অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশনে অতীতকালে যে প্রাচীন ভারতবর্ষের শিক্ষার যে ফান্ডামেন্টালস মানে মৌলিকতা রয়েছিল সেগুলো কী নলেজ রিলেটেড লাইফ, তখন শুধু জ্ঞান অর্জনের জন্যই আমরা শিক্ষা পেতাম, এখন আমরা কাজের জন্য চাইছি, কিন্তু তখন ছিল কি জ্ঞান অর্জনের জন্য। তারপর রয়েছে ক্লোজ অ্যাসোসিয়েশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা খুব আন্তরিক একটা সহযোগিতা ছিল। রেজাল্টেড ইন অল রাউন্ড ডেভেলপমেন্ট, এবং সামগ্রিক সেখানে উন্নতি লাভ হতো। ডেভেলপমেন্ট ইন সোশ্যাল ওয়ার্ক, এবং সামাজিক যে কাজ সেই সামাজিক কাজে উন্নতি লাভ করত। ভোকেশনাল ট্রেনিং, এবং সেখানে ভোকেশনাল একটা ট্রেনিং মানে কর্মমুখী একটা
ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হতো। এই যে ফিলোসফির যে ব্রাঞ্চেস, সেই ব্রাঞ্চেসগুলো একটু দেখে নেব। এক নম্বর হচ্ছে মেটাফিজিক্স। মেটাফিজিক্স এর যে বাংলা অর্থ সেটা হচ্ছে অধ্যাত্মবাদ বা অধ্যাত্ম তত্ত্ব। এখানে কি বলতে চাইছে, এনকোয়ার্স ইনটু দ্য নেচার অ্যান্ড আলটিমেট সিগনিফিক্যান্স অফ দ্য ইউনিভার্স, অর্থাৎ প্রকৃতি এবং চূড়ান্ত যে বিশ্ব, যে তাৎপর্যের যে বিষয়টা এখানে অবশ্যই অনুসন্ধান করে থাকে। লজিক, 2 নম্বর হচ্ছে লজিক। লজিকের বাংলা হচ্ছে যুক্তি। কনসার্নস উইথ দ্য লজ অফ ভ্যালিড রিজনিং, অর্থাৎ একটা যুক্তিযুক্তপূর্ণ যে ভ্যালিড বৈধ যুক্তিপূর্ণ বা যুক্তির যে আইন সেটার সম্পর্কে এখানে তুলে ধরছে লজিকে। এপিস্টেমোলজি, যার বাংলা অর্থ হচ্ছে জ্ঞানতত্ত্ব। ইনভেস্টিগেটস দ্য নেচার অফ নলেজ অ্যান্ড দ্য প্রসেস অফ নোয়িং, অর্থাৎ প্রকৃতির যে জ্ঞানের প্রকৃতি এবং জানার যে পদ্ধতি সেটা সম্পর্কে অবশ্য অনুসন্ধান করছে এপিস্টেমোলজি। এথিক্স ডিলস উইথ দ্য প্রবলেমস অফ রাইট কন্ডাক্ট, অর্থাৎ নীতিশাস্ত্র। এথিক্সের কথা অর্থ হচ্ছে নীতিশাস্ত্র। রাইট কন্ডাক্ট, সঠিক যে একটা সংযোগ, সেই সঠিক কন্ডাক্ট বা উপস্থাপন, সেই যে সমস্যা সেক্ষেত্রে সৃষ্টি হয় তার সম্পর্কে ডিল করছে। এখানে ভালো আচরণের কথা তুলে ধরা হচ্ছে। এখানে ডিল ইন কিন্তু হবে না, ডিল উইথ মানে ব্যবহার করা, আচরণ করা। এথিক্সের অর্থ এখানে নীতি, মানে আমরা যে সমস্ত নীতি অর্জন করলে সকলেই আমাদের নীতিবান এবং আমাদেরকে অনুকরণ করবে, এবং আমরা হয়তো কোনো নীতি অনুসরণ করি এবং সেটা অবশ্যই কোনো খারাপ নীতি আমরা অনুসরণ করার চেষ্টা খুব কম করি। 5 নম্বর অ্যাস্থেটিক্স, ডিটারমাইন দ্য নেচার অফ বিউটি অ্যান্ড দ্য ক্রাইটেরিয়া অফ আর্টিস্টিক জাজমেন্ট। অ্যাস্থেটিক্সের মানে হচ্ছে নান্দনিক, অর্থাৎ আনন্দ সম্পর্কিত। ডিটারমাইন দ্য নেচার অফ বিউটি, অর্থাৎ সৌন্দর্যের প্রকৃতি, এবং দ্য ক্রাইটেরিয়া অফ আর্টিস্টিক জাজমেন্ট, এবং শিল্পগত যে বিচারধারা, ন্যায়পরায়ণতার যে একটা বৈশিষ্ট্যসমূহ এখানে তার বিবেচনা করছে। অর্থাৎ নান্দনিকতা, আনন্দ, সৌন্দর্য এবং সঠিক বিচার বিবেচনার কথা এখানে তুলে ধরা হচ্ছে। হায়ার এডুকেশনে বৈদিক যুগ অর্থাৎ বেদিক এজ, এই বৈদিক যুগ বা বেদিক এজ যে সমস্ত বিষয় তুলে ধরেছে সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। বৈদিক যুগে আমরা জানি অবশ্যই 4টা বেদ ছিল, 4 বেদাস, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ অ্যান্ড অথর্ববেদ। প্রথম 3টেকে, এই যে প্রথম 3টাকে একসাথে কি বলা হচ্ছে, প্রথম 3টিকে অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদকে একসাথে বলা হচ্ছে বেদাত্রয়ী অর ট্রিও অফ বেদাস, অর্থাৎ বেদের তিন রূপ, অর্থাৎ বেদাত্রয়ী। দ্য বেদাস রিগার্ডেড অ্যাজ দ্য ওল্ডেস্ট অ্যামং দ্য লিটারেচার্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বে যতগুলো সাহিত্য এসছে তার মধ্যে বেদকে সবচেয়ে প্রাচীন মনে করা হয়। আর দ্য অরিজিনাল সোর্সেস অফ দ্য ফিলোসফি অফ লাইফ ইন অ্যানসেন্ট ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীন ভারতের যে দর্শন, সেই দর্শনের যে অরিজিনাল উৎপত্তি এটাকে বলা যেতে পারে। দ্য উপনিষদস, দ্য স্মৃতিজ অ্যান্ড দ্য পুরাণাস ওয়াল অ্যাকনোলেজ দ্য সুপিরিয়রিটি অফ বেদাস। উপনিষদ, স্মৃতিজ এবং পুরাণাস, এখানে সবাই কিন্তু ঋগ্বেদের বা বেদের যে উৎকর্ষতা সেটা এখানে তুলে ধরছেন। 6 স্মৃতিজ কি, মনুস্মৃতি সবচেয়ে এটা পুরনোতম, সবচেয়ে পুরনো। আমরা যদি বলি সবচেয়ে বেদের মধ্যে যে স্মৃতি রয়েছে, সেই স্মৃতির মধ্যে সবচেয়ে পুরনো স্মৃতি কি, সেটা হচ্ছে অবশ্যই মনুস্মৃতি। 2 নম্বর হচ্ছে রাজনকাল, 3 নম্বর হচ্ছে নারদ, 4 নম্বর হচ্ছে পরশরা, 5 নম্বর হচ্ছে বৃহস্পতি, 6 নম্বর হচ্ছে কালিয়ায়না, মানে কল্যাণ যেটা আমরা বলে থাকি, বাংলায় কল্যাণ বলি। মনুস্মৃতি, যজনকাল্লা বা যজবল্কা, নারদ, পরশরা, বৃহস্পতি, কল্যাণা মানে কল্যাণ। Rigved is established as the earliest work for not merely of the Hindus but of all Indo-European languages and humanity,
অর্থাৎ ঋগ্বেদকে প্রতিষ্ঠা করা হচ্ছে একদম পুরোতম কাজ হিসেবে, কেবলমাত্র হিন্দুদের জন্য নয়, বাট অল ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড হিউম্যানিটি, এবং সমস্ত ইন্দো মানে ইন্ডিয়ান আর ইউরোপিয়ান মানে ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠী এবং হিউম্যানিটির বিষয়ে। ফলোয়িং ঋগ্বেদা কেম ইনটু এক্সিস্টেন্স দ্য থ্রি সংহিতাজ অফ সাম, যজুর অ্যান্ড অথর্বা ইন ক্লোজ সাকসেশন। অর্থাৎ ঋগ্বেদের পরে এসছে কি, অবশ্যই সাম, যজু, অথর্ব এসছে। Vedic literature has four literary productions: Samhitas or Vedas, Brahmanas, the Aranyakas, Varnak, the Upanishad। অর্থাৎ এর যে চারটা লিটারেরি প্রোডাকশন, এই চারটা প্রোডাকশনের কথা আমাদের জানতে হবে। এভলিউশন অফ এডুকেশন ইন দ্য ঋগ্বেদা, ঋগ্বেদের যুগে যে এভলিউশন সেটা সম্পর্কে আমরা জানবো। দ্য ঋগ্বেদা ইন দ্য ফর্ম অফ ইন হুইচ উই হ্যাভ ইট নাও, ঋগ্বেদা যেটা এখন আমরা পেয়েছি, ইজ আ কমপ্লিশন আউট অফ ওল্ড ম্যাটেরিয়াল। প্রাচীন যে উপাদান বা প্রাচীন যে আমরা মানে ঋগ্বেদের যে বিষয়টা তুলে ধরা আছে সেখানকার একটা সামান্য মাত্র মানে স্তূপ বলে, মানে সংগ্রহ। আ কালেকশন অ্যান্ড সিলেকশন অফ 1028 হিমস, এবং এখানে 1028টি হিম রয়েছে, শ্লোক রয়েছে। দ্য ভাস্ট লিটারেচার অফ হিমস, এবং এটা হচ্ছে সবচেয়ে বিশালতম শ্লোকের সাহিত্য। ইট ওয়াজ ডিভাইডেড ইন্টু 10 মন্ডল, এখানে 10টা মন্ডলে ভাগ করা হয়েছে। কটা মন্ডলে ভাগ করা হয়েছে? 10টা মন্ডলে। দ্য সিস্টেম অফ এডুকেশন, শিক্ষার যে পদ্ধতি, হুইচ ইভলভড ইন দ্য ঋগ্বেদা কনসার্নস, এই শিক্ষার যে পদ্ধতি যেটা ঋগ্বেদকে কেন্দ্র করে বলা হয়েছে, এবং এটা ইন্টু উইথ দ্য অ্যাকুইজিশন অফ দ্য সুপ্রিম নলেজ, এবং চূড়ান্ত শাশ্বত যে একটা জ্ঞান তার মাধ্যমে অর্জন হচ্ছে। রিলিজন, ধর্মের কথা এখানে তুলে ধরা হচ্ছে। অ্যান্ড ব্রহ্মা, অবশ্যই ব্রহ্মের কথা তুলে ধরা হচ্ছে এবং বলা হয়েছে। তাই এম অফ দ্য বেদা ওয়াজ দ্য নলেজ অফ দ্য আলটিমেট ট্রুথ, ঋগ্বেদের যে জ্ঞান বা লক্ষ্য সেটা হচ্ছে আলটিমেট ট্রুথ, মানে চূড়ান্ত শাশ্বত সত্যের জ্ঞান। অ্যান্ড দ্য রিয়েলাইজেশন অফ দ্য সুপ্রিম, অর্থাৎ চূড়ান্ত বা সর্বোত্তম বিষয়ে উপলব্ধি করা। টু মহাকাব্যাস, অর্থাৎ সেই সময় যে দুটো মহাকাব্য, সেটা মহাকাব্যের নাম কি? একটা হচ্ছে রামায়ণ, যা লিখেছে বাল্মীকি। 2 নম্বর হচ্ছে মহাভারত, যা লিখেছে বেদব্যাস। অর্থাৎ দুটো মহাকাব্য ওই সময় হচ্ছে বৈদিক যুগে, সেটা হচ্ছে রামায়ণ অর্থাৎ বাল্মীকি লিখেছে, 2 নম্বর হচ্ছে দা মহাভারত, লিখেছে কে? বেদব্যাস। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই 4 ভাগের সামান্য করে আমি কিছু তথ্য তুলে ধরছি। ঋগ্বেদ হচ্ছে একটা লিরিক্সের কালেকশন লিরিক্স। আমাদের পরীক্ষায় যেহেতু ইংরেজিতে আসবে সেহেতু আমি ইংলিশে লিখেছি, আর বাংলায় আমি লিখিনি। কালেকশন অফ লিরিক্স অর্থাৎ শ্লোকের সংগ্রহ। এখানে গীতি কবিতা বলা যেতে পারে। ওল্ডেস্ট টেক্সট ইন দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্বের মধ্যে প্রাচীনতম একটা টেক্সট। দ্য ফার্স্ট টেস্টামেন্ট অফ দ্য ম্যানকাইন্ড, এবং এটাকে বলা হচ্ছে মানব জাতির প্রথম টেস্টামেন্ট। ঐতরেয় অ্যান্ড কৌশিকি সংখ্যা, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ঋগ্বেদের মধ্যে, সেটা হচ্ছে ঐতরেয় এবং কৌশিকি সংখ্যায়ন। এবং সামবেদে কি রয়েছে? সামবেদে যেটা রয়েছে সেটা হচ্ছে বুক অফ চ্যান্টস। সামবেদকে বলা হয় চান্ট, মানে হচ্ছে মানে গানের যে একটা বই, সেটা বই। এটা 49টা হিম রয়েছে, মানে শ্লোক রয়েছে। তার মধ্যে 75টা বাদে সমস্ত শ্লোকই নেওয়া হয়েছে কোথা থেকে? ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। 75টা বাদ দিয়ে সমস্ত শ্লোক নেওয়া হয়েছে কোথা থেকে? ঋগ্বেদ থেকে। এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চবিশা, সাতভ্রিন্স, তো ছন্দগয়া অ্যান্ড জৈমিনিয়া বা জৈমিনী আমরা যেটা বলে থাকি। সামবেদ পেলাম। এবার যজুর্বেদ, বুক অফ স্যাক্রিফিসিয়াল প্রেয়ার্স, রিচুয়াল বেদা। এটা হচ্ছে স্যাক্রিফিসিয়াল প্রেয়ার, স্যাক্রিফাইস যেটা আমরা করি, আত্মত্যাগের যে প্রার্থনার জন্য আমাদের বুক, এই যজুর্বেদকে বলা হয়ে থাকে। রিচুয়াল বেদা, এটা হচ্ছে রীতিভিত্তিক, অ্যাকচুয়ালি আনুষ্ঠানিক একটা বেদ। ডিভাইডেড ইন্টু 2 পার্টস, এটাকে 2টো ভাগে ভাগ করা হচ্ছে, কৃষ্ণা যজুর্বেদা আর শুক্ল যজুর্বেদা। কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। এটার যে ভাগ রয়েছে সেটা হচ্ছে সৎপথা, ওল্ডেস্ট অর লার্জেস্ট। সৎপথ হচ্ছে
সবচেয়ে প্রাচীনতম এবং সবচেয়ে বৃহত্তম। তারপর রয়েছে তৈত্রয়া, অর্থাৎ তৈত্র রয়েছে, সৎপথা তৈত্রয়া। অথর্ববেদ, অথর্ববেদে দেখে নেব বুক অফ ম্যাজিক্যাল ফর্মুলা। বুক অফ ম্যাজিক্যাল ফর্মুলা অর্থাৎ এখানে জাদুর কথা তুলে ধরা হচ্ছে। কন্টেন্টস চার্মস, এখানে চার্মসের কথা বলা হচ্ছে। চার্মস বলতে এখানে অবশ্যই জাদুর মন্ত্রের কথা এখানে অবশ্যই আমরা জানব। অ্যান্ড স্পেলস, এবং আমরা ম্যাজিক যেটা বলে ম্যাজিকের কথা বলা হচ্ছে। এখানে যেটা রয়েছে, এখানে গোপথা নেই, গোপথা, গোপথা অর্থাৎ গোপথ। অথর্ববেদে গোপথের কথা বলা হয়েছে। ক্যারিকুলাম অফ বেদিক এডুকেশন, বেদিক এডুকেশনের যে ক্যারিকুলাম পাঠ্যক্রম ছিল সেটা কী ছিল? দ্য স্টুডেন্টস স্টার্টেড দ্য রেসিটেশন অফ দ্য বেদিক হিমস ইন আর্লি আওয়ার্স অফ মর্নিং, অর্থাৎ সকাল শুরুর মানে সকালটা শুরু হচ্ছে কি দিয়ে? রেসিটেশন দিয়ে। কি দিয়ে? রেসিটেশন দিয়ে। দ্য চ্যান্টিং অফ মন্ত্রাস হ্যাড বিন এভলভড ইন্টু দ্য ফর্ম অফ আ ফাইন, এখানে বানান বলেছে ফাইন এয়ার হওয়া অ্যাকচুয়ালি উচিত ছিল। যাই হোক, তাহলে এখানে মন্ত্র উচ্চারণ করা হচ্ছে এবং এটা সুন্দর পরিবেশের সময়ে এটা উচ্চারণ করা হয়ে থাকে এবং এটা শুরু করা হয় দিন। এ স্পেশাল অ্যাটেনশন ওয়াজ পেড টু দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ ওয়ার্ডস, এবং বিশেষ জোর দেওয়া হতো শব্দের সঠিক উচ্চারণে, পদের উচ্চারণে এবং এমনকি লেটার বর্ণের উচ্চারণের সময়ও সঠিক উচ্চারণের কথা উচ্চারণের জন্য জোর দেওয়া হতো। অনলি দ্যাট নলেজ, কেবলমাত্র ওই জ্ঞান হুইচ ওয়াজ রিসিভড, যেটা গ্রহণ করা হতো ফ্রম দ্য লিপস অফ দ্য টিচার, কেবলমাত্র শিক্ষকদের ঠোঁট থেকে, ওয়াজ রিগার্ডেড অ্যাজ এ পিওরলি বেদিক, এবং সেটাকে কেবলমাত্র বৈদিক যুগের মনে করা হতো। দ্য টিচিং ওয়াজ ওরাল, এই জন্য শিক্ষণটাকে বলা হতো মৌখিক বা ওরাল। এই জন্য আমরা অনেক সময় বলি কি বেদের অপর নাম শ্রুতি, অর্থাৎ শুনে শুনে বলা হতো। অর্থাৎ শিক্ষক বা গুরু যারা ছিলেন তারা যে সমস্ত কথাগুলো বলতেন সেইগুলো শুনে শুনে ছাত্ররা অর্থাৎ শিষ্যরা বা ডিসিপ্লিনরা সেগুলো মুখস্থ করিত এবং বলতো। এই জন্য বলা হচ্ছে বেদের অপর নাম শ্রুতি। দ্য অ্যানাদার নেম অফ বেদ ইজ শ্রুতি। ভ্যারিয়াস সাবজেক্টস ওয়ার ইনকর্পোরেটেড ইন দ্য ক্যারিকুলাম অফ বেদিক এডুকেশন, বিভিন্ন সাবজেক্ট এই বৈদিক যুগে পাঠ্যক্রম হিসেবে নেওয়া হয়েছে। তার মধ্যে হচ্ছে গ্রামার, রিটোরিক, অ্যাস্ট্রোলজি, লজিক, নিরুক্তি অর্থাৎ ইটিমোলজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়ার্ডস ওয়াজ দ্য মেন সাবজেক্টস, এগুলোই ছিল প্রধান মানে বিষয়। বেদাঙ্গ ওয়াজ দ্য সিনোনিম অফ অল দিজ সাবজেক্টস টেকেন টুগেদার দ্য পারফরমেন্স অফ স্যাক্রিফাইস, বেদাঙ্গ এগুলোর সিনোনিম মানে এই সমস্ত সাবজেক্টগুলো বেদাঙ্গের মধ্যে রয়েছে। আমি বেদাঙ্গটা অবশ্যই আলোচনা করব পরবর্তীতে। দ্য পারফরমেন্স অফ স্যাক্রিফাইস, কারেক্ট প্রোনাউন্সিয়েশন, নলেজ অফ প্রসোডি, ইটিমোলজি, গ্রামার অ্যান্ড জ্যোতিষী অর দ্য সায়েন্স অফ ক্যালেন্ডার, এখানে যে আত্মত্যাগের যে পারদর্শিতা এবং সঠিক উচ্চারণ, জ্ঞানের ছন্দের জ্ঞান, ইটিমোলজি মানে আমরা অবশ্যই দেখেছি ইটিমোলজি মানে কী জিনিস। ইটিমোলজি মানে অবশ্যই জ্ঞানতত্ত্ব, গ্রামার অ্যান্ড জ্যোতিষী মানে অ্যাস্ট্রোলজি অর দ্য সায়েন্স অফ ক্যালেন্ডার, আবার ক্যালেন্ডার বা সময়ের যে মানে তারিখের যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের বিষয়ে এখানে আলোচনা হতো এবং পড়ানো হতো। এবার এটা ছিল পাঠ্যক্রম। দ্য স্টাডি অফ লজিক অকুপাইড আ স্পেশাল প্লেস, এখানে যুক্তির বিশেষ জায়গা ছিল। বিকজ নলেজ অফ এনি আদার সাবজেক্ট ওয়াজ টেস্টেড অন ইটস বেসিস, এবং এখানে অন্যান্য সমস্ত সাবজেক্টগুলো এখানে টেস্ট করা হতো এবং পরীক্ষা নেওয়া হতো। ডিবেটস অ্যান্ড ডিসকাশনস ওয়ার অর্গানাইজড ফর ট্রেনিং ইন লজিক, এবং ডিবেট করা হতো এবং ডিসকাশন আলোচনা করা হতো এবং এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হতো যুক্তির জন্যই। Those who were fit to make quest of eternal truth and acquire supreme knowledge were given to the persons who were essentially religious and philosophical in character, where there was arrangement for secular education and vocational training for the
মেসেজ হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা এই সমস্ত প্রশ্নের জন্য অর্থাৎ ইটারনাল ট্রুথ অ্যান্ড অ্যাকোয়ার সুপ্রিম নলেজ অর্থাৎ সুপ্রিম জ্ঞান মানে চূড়ান্ত জ্ঞান যারা অর্জন করতো তাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের সাথে মানে প্রয়োজনীয়তা ধর্মীয় জ্ঞান দেওয়া হতো এবং দার্শনিকতার একটা চরিত্রের সাথে গুরুকুলে শিক্ষা দেওয়া হতো। দেয়ার ওয়াজ অ্যারেঞ্জমেন্ট, সেখানে অবশ্যই ধর্মনিরপেক্ষতা যে একটা শিক্ষা সেই শিক্ষা দেওয়া হতো এবং ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য এখানে অবশ্যই একসাথে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করা হতো। দ্য পিপুল উড রিসিভ ট্রেনিং এবং এখানে সমস্ত লোক সে প্রশিক্ষণ অর্জন করতো ডাইভার্স আর্টস এবং বৈচিত্র্যময় শিল্প অ্যান্ড ক্রাফটস এবং কারিগরি ফর ম্যাটেরিয়াল এগেন ম্যাটেরিয়াল গেন এবং বাস্তব অর্জনের জন্য। অ্যাগ্রিকালচার কৃষি, হর্টিকালচার উদ্যানবিদ্যা এবং অ্যানিমাল হাজবেন্ডারি এবং পশুচারণবিদ্যা অ্যাটেন্ড টু আ হাই নর্ম অফ প্রোগ্রেস এবং এটা উচ্চ পর্যায়ে বা উচ্চ উন্নতিতে এগিয়ে যাচ্ছিল। ফার্স্ট প্রসেস শ্রাবণা অর লিসেনিং টু দ্য ট্রুথ ফ্রম দ্য টিচার। এবার প্রথম যে পদ্ধতি শ্রাবণা অর্থাৎ লিসেনিং টু দ্য ট্রুথ ফ্রম দ্য টিচার, সত্যের টিচারদের বা গুরুকুলের গুরুর কাছ থেকে যে সত্যটা শুনতো সেটাই এটা হচ্ছে শ্রাবণা অর লিসেনিং। নলেজ ওয়াজ টেকনিক্যালি কল্ড শ্রুতি এখানে মিস্টেক রয়েছে, স্পেলিংটা শ্রুতি হবে। তাহলে জ্ঞান ছিল টেকনিক্যালি শ্রুতি। সেকেন্ড প্রসেস কী রয়েছে মননা অর থিঙ্কিং ফর হিমসেলফ দ্য মিনিং অফ লেসেন্স, অর্থাৎ পাঠের যে অর্থ সেটা নিজে নিজে বোঝার এবং চিন্তা করার জন্য গড়ে তোলা হচ্ছে এবং এটাই হচ্ছে মনন। থার্ড প্রসেস হচ্ছে বা থার্ড স্টেপ হচ্ছে কমপ্লিট কম্প্রিহেনশন বাই দ্য পিপল অফ দ্য ট্রুথ, সত্য সম্পর্কে ছাত্রছাত্রীরা সমস্ত যে সম্পূর্ণ রকমের বোধগম্যতা বা বুঝতে পারা সেটা তৃতীয় পর্যায়ে পড়ছে। অর্থাৎ প্রথমে হচ্ছে অবশ্যই লিসেনিং অর্থাৎ ভালো করে শুনতে হবে, তারপরে ভাবতে হবে এবং সেটাকে ভালোভাবে বুঝতে হবে, কিন্তু আমরা সেটা করছি না। এইভাবে শিক্ষা করতে হবে, প্রথমে শুনতে হবে, তারপরে ভাবতে হবে এবং তারপরে বুঝতে হবে। আমরা শুনছিও ভালো করে, আমরা তো চিন্তাই করি না এবং আমরা বোঝার চেষ্টা করি না। মেন ক্যারেক্টারিস্টিক্স অফ বেদিক এডুকেশন, অর্থাৎ বৈদিক যুগের মূল বৈশিষ্ট্য। দ্য অ্যাডমিশন ওয়াজ মেড বাই দ্য ফর্মাল সেরেমনি উপনয়ন অর ইনিশিয়েশন, অর্থাৎ উপনয়ন বা প্রারম্ভিকতার মাধ্যমে ফর্মাল এডুকেশনে ভর্তি নেওয়া হতো। ইন দিস নিউ হোম, এটা হচ্ছে একটা নতুন বাড়ি। হি হ্যাড আ সেকেন্ড বার্থ, এবং প্রত্যেকটা শিষ্যের এটা ছিল দ্বিতীয় জন্ম। অ্যান্ড ওয়াজ কল্ড দিস অর টয়েস বর্ন, দ্বিতীয়বার জন্ম হয়েছে। অর্থাৎ গুরুকুলে গেলে বাড়ি থেকে তাকে বাইরে থাকতে হতো, আর এই জন্য ওকে বলা হচ্ছে এটা দ্বিতীয় জন্ম বা দিস অর্থাৎ সেকেন্ড বার্থ। এলিজিবল অন দ্য বেসিস অফ মোরাল ফিটনেস অ্যান্ড আনইমপ্রেসিবল কন্ডাক্ট, এবং এখানে অবশ্যই নৈতিক যে ফিটনেস বা নীতি জ্ঞান এবং তার যে একটা আনইমপ্রেসিবল মানে যেটা ইমপিচ করা যাবে না, অর্থাৎ এখানে যেটা রিজেক্ট করা যাবে না বলা যেতে পারে, সেই সম্পর্কে একটা কন্ডাক্ট করা হতো। তারপর বলছে ডিসিপ্লিন অফ ব্রহ্মচার্যা অর সেলিব্রেসি, অর্থাৎ বিয়ে না করে সেখানে যে একটা বিয়ে না করে যে একটা ডিসিপ্লিন রয়েছে, শৃঙ্খলা রয়েছে, অজকম্পালে সেখানে বাধ্যবাধকতা ছিল। ম্যারিড ওয়ার নট রেসিডেন্সিয়াল পিপল, এবং সেখানে বিবাহিতরা থাকতে পারতো না, শিখতে পারতো কিন্তু ওখানে থাকতে পারতো না, ওকে প্রতিদিন আসতে যেতে হতো। আর কিন্তু যারা বিবাহিত ছিল না, অবিবাহিত, তারা কিন্তু সেখানে থাকতে পেত। ব্রাহ্মণ সংঘ ওয়াজ অ্যান অর্গানাইজেশন, ব্রাহ্মণদের সংঘ ছিল একটা প্রতিষ্ঠা। ইকুয়ালিটি বিটুইন দ্য জেন্ডার ইন দ্য ফিল্ড অফ নলেজ, এবং সেখানে জেন্ডার অর্থাৎ লিঙ্গভিত্তিক কোনো এখানে জ্ঞানের ক্ষেত্র ছিল না, এখানে যে কেউ সাম্যভাবে বা সমানভাবে শিক্ষা অর্জন করতে পারত। দ্য ঋগ্বেদা মেনশনস ওমেন কল্ড ব্রাহ্মণাদিনিস, অর্থাৎ মেয়েদের এখানে যে ঋগ্বেদের শিক্ষা সেটাকে বলা হচ্ছে ব্রাহ্মণাদিনিস। ফেমাস সিটিজ ফর টিচার্স, শিক্ষকদের জন্য যে সমস্ত মানে শহরগুলো বিখ্যাত হয়েছে সেগুলো কী কী? বারাণসী, তক্ষশিলা, কাঞ্চি যেটা আমরা বলে থাকি। সেই সময়ের যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিগুলো কী কী? তক্ষশিলা,
উজ্জয়ন উজ্জয়ন বিখ্যাত কিসের জন্য ছিল? মেডিসিন অ্যান্ড লার্নিং, অর্থাৎ মেডিসিন এবং শিক্ষণের জন্য। আমরা একটু আগে বললাম যে বেদাঙ্গটা আমরা একটুখানি পড়বো। 6টা বেদাঙ্গ রয়েছে। কটা বেদাঙ্গ রয়েছে? 6টা বেদাঙ্গ রয়েছে। এখানে 6টা বেদাঙ্গ রয়েছে। প্রথম বেদাঙ্গ যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষা, অর্থাৎ ফোনেটিক্স, অর্থাৎ প্রতীক্ষা প্রতীক্ষা ওল্ডেস্ট টেক্সট ফোনেটিক্স, ফোনেটিক্সের সবচেয়ে প্রাচীনতম টেক্সট। কল্পসূত্র, কল্প রিচুয়ালস, এখানে রিচুয়ালস থাকবে। শ্রুতা সূত্রাজ, শিল্পা সূত্রাজ, গৃহ সূত্রাজ, ধর্ম সূত্রাজ। 3 নম্বর হচ্ছে ব্যাকরণ অর্থাৎ গ্রামার, ব্যাকরণ অর্থাৎ গ্রামার। অষ্টাধ্যায়ী পাণিনি, ওল্ডেস্ট গ্রামার অফ দ্য ওয়ার্ল্ড, পাণিনির অষ্টাধ্যায়ী হচ্ছে সবচেয়ে প্রাচীনতম ব্যাকরণ। নিরুক্ত ইটিমোলজি অর্থাৎ জ্ঞানতত্ত্ব, বেস্ট অন নিগান্তু কাশ্যপ, অর্থাৎ কাশ্যপের এটা নিগান্তু। নিরুক্ত ওয়াজ দ্য ওল্ডেস্ট ডিকশনারি অফ দ্য ওয়ার্ল্ড, এবং নিরুক্ত ছিল প্রাচীনতম ডিকশনারি। ছন্দা মেট্রিক্স, ছন্দার কথা অর্থ হচ্ছে মেট্রিক্স অর্থাৎ ছন্দ। ছন্দসূত্র পিঙ্গল ফেমাস টেক্সট, এটা ছন্দসূত্র হচ্ছে পিঙ্গলের লেখা, বিখ্যাত লেখা। জ্যোতিষী অ্যাস্ট্রোনমি বেদাঙ্গ জ্যোতিষা লাগদ মুনির এটা লেখা। ওল্ডেস্ট একেবারে বলা যেতে পারে এটা হচ্ছে ওল্ডেস্ট জ্যোতিষী, এটা জ্যোতিষ ওল্ডেস্ট জ্যোতিষী এটা। পরবর্তী বৈদিক যুগের বিষয়টা চলে আসছে এবার। বৈদিক যুগ তো হলো, এবার পরবর্তী বৈদিক যুগ। দ্য ফিলোসফার্স নাও মোটিভেটেড আপন সেলফ রিয়েলাইজেশন, অর্থাৎ ফিলোসফার্স নাও মেডিটেটেড, দার্শনিকরা মানে আত্ম উপলব্ধির মাধ্যমে এটা মেডিটেট করতো অর্থাৎ ধ্যান করতো। দ্যার মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস ম্যানিফেস্টেড দেমসেলস, এবং তাদের যে রহস্যময় যে অভিজ্ঞতা ম্যানিফেস্টেড দেমসেলস, এবং সেটা মানে পরিপূর্ণতা লাভ করতো তাদের মধ্যে থ্রু দ্য স্ক্রিপচার্স নোন অ্যাজ ব্রাহ্মণা অ্যান্ড অরণ্যকের ওপরে, ব্রাহ্মণ এবং অরণ্যকের ওপরে। দ্য উপনিষদস ওয়ার নেক্সট টু ইমার্জ ইনটু বিং, ইট স্পিক্স অ্যাবাউট গুড নলেজ। এই যে উপনিষদ এটা কী হচ্ছে, এটা নির্গত হচ্ছে এটা নতুনভাবে, এটা অবশ্যই মানে সত্য ভালো জ্ঞানের কথা তুলে ধরছে এবং সচেতনতার কথা তুলে ধরছে। দ্য বেদান্ত অ্যান্ড ইম্পর্ট্যান্ট ট্রেন্ড ইন ফিলোসফিক্যাল থট, দ্য বেদান্তটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা একটা ট্রেন্ড অ্যাকচুয়ালি যেটা বলে ঝোঁক, অ্যান্ড ফিলোসফিক্যাল থট এবং দার্শনিক একটা চিন্তাভাবনা। ইনফ্লুয়েন্স থ্রু ডাইভার্স ইনস্টিটিউশন নোন অ্যাজ সাক্ষাজ, সারনাজ, পরিষদ, পুলাজ অ্যান্ড গোত্রজ, এবং ওরাল ট্রেডিশন, এই ট্র্যাডিশনগুলোর কথা এখানে তুলে ধরা হচ্ছে। এম অফ এডুকেশন কী ছিল? এম অফ এডুকেশন, এবার খুব তাড়াতাড়ি এগিয়ে যাব এবং খুব সুন্দরভাবে এবং এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে। এম অফ এডুকেশন, দ্য বেসিক এম অফ এডুকেশন ডিউরিং দ্য ল্যাটার বৈদিক পিরিয়ড হ্যাজ বিন দ্য সেম অ্যাজ দ্য ডিউরিং দ্য বৈদিক এজ, দ্য স্যালভেশন অফ সোল, অর্থাৎ বৈদিক যুগে যে শিক্ষার লক্ষ্য এবং পরবর্তী বৈদিক যুগের শিক্ষার লক্ষ্য একই, অর্থাৎ স্যালভেশন অফ সোল, অর্থাৎ আত্মার মুক্তি। আমরা আত্মার মুক্তির জন্য শিক্ষা লাভ করব। ক্যারিকুলামটা কি? ক্যারিকুলাম হচ্ছে ভেদাস, হিস্ট্রি, পুরাণাস, গ্রামার, ম্যাথমেটিক্স, ব্রাহ্মা বিদ্যা, নিরুক্তি, অ্যাস্ট্রোনমি, ডান্স, মিউজিক ইত্যাদি, অর্থাৎ এখানে এই সমস্ত বিষয়গুলো পড়ানো হতো। এখানে সদ্যোদয়া অর্থাৎ সেলফ স্টাডি অর্থাৎ শিখন, অর্থাৎ নিজে পড়ে নিজে শেখার উপরে বিশেষ জোর দেওয়া হতো। মেথড অফ ইনস্ট্রাকশান, এখানে বিভিন্ন ইনস্ট্রাকশান ছিল, সেটা প্রথমে কী করতে হবে? হিয়ারিং, থিঙ্কিং অ্যান্ড মেডিটেশন, অর্থাৎ একটু আগে যেটা বললাম ভালোভাবে শুনতে হবে, চিন্তা করতে হবে এবং সেটাকে ভালো করে বুঝতে হবে, অর্থাৎ মেডিটেশন ধ্যান দিয়ে করতে হবে। ওয়ার দ্য 3 প্রিন্সিপাল সাইকোলজি মেথডস অফ ইনস্ট্রাকশান, অর্থাৎ যে কোনো শিক্ষার যে মনস্তাত্ত্বিক যে পদ্ধতি সেটা অবশ্যই এই 3টা, প্রথমে শুনতে হবে অর্থাৎ লিসেনিং বা হিয়ারিং, তারপর থিঙ্কিং চিন্তা করতে হবে এবং মেডিটেশন ধ্যান করতে হবে অথবা ভালো করে বুঝতে হবে। কোশ্চেন আনসার সিস্টেম ওয়াজ ফলোড ইন দ্য উপনিষদ লিটারেচার, এবং উপনিষদে কোশ্চেন আনসার যে সিস্টেম পদ্ধতি এখান থেকে অবশ্যই অনুসরণ করা হয়েছে। ইম্পর্ট্যান্ট প্লেস অফ টিচার, শিক্ষকদের গুরুত্বপূর্ণ। টিচার গুরু এনজয়েড আ প্রিডমিনেন্টলি প্লেস, টিচাররা গুরুত্বপূর্ণ জায়গা অর্জন করতো,
গুরুকুলে এবং সমস্ত সোসাইটিতে, সমাজে। হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ এ গ্রেট গাইড ফর অল, এবং সবার জন্য বিশাল বড় একজন পথপ্রদর্শক ছিলেন। ডিউরেশন অফ এডুকেশন ওয়াজ 12 ইয়ার্স, এবং পরবর্তী বৈদিক যুগের শিক্ষার যে সময় ছিল সেটা হচ্ছে 12 বছর। ডিউটিজ অফ স্টুডেন্টস, স্টুডেন্টস অ্যান্ড টিচার, শিক্ষক এবং ছাত্রদের যে কর্তব্য ছিল কী কী? স্টুডেন্টস হ্যাড টু বেগ আর্মস, শিক্ষক ছাত্রদের ভিক্ষাবৃত্তি করতে হতো ফর দ্য সাপোর্ট অফ গুরুজ অ্যান্ড হিমসেলফ, গুরুর জন্য এবং তার নিজেদের জন্য ভিক্ষাবৃত্তি করতো, অর্থাৎ ভিক্ষা চেয়ে বেড়াতে হতো বা চেয়ে নিতে হতো, এবং রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তি করে বেড়াতে হতো। দিস ট্র্যাডিশন ওয়াজ ক্যারিড আউট অফ ওয়াল বি হি পুর অর হিট, এটা সবার জন্য কিন্তু প্রযোজ্য ছিল, সে গরিব হোক সে অথবা ধনী হোক, সবার জন্য এটা প্রযোজ্য ছিল। অ্যালং উইথ দ্য এক্সটার্নাল ডিউটি, এবং বাহ্যিক যে কর্তব্য সেটা ছিল কি? স্টাডি, শিক্ষা। আর স্টাডি ওয়াজ দ্য মেন ডিউটি অফ দ্য পিপল, অর্থাৎ ছাত্রের প্রধান কর্তব্য ছিল শিক্ষা। দ্য স্টাডি অফ বেদাস উড ইনিশিয়েট দেয়ার এডুকেশন, এবং তাদের শিক্ষার প্রথম প্রারম্ভিকতা শুরু হতো কি দিয়ে? বেদ দিয়ে। সূত্র লিটারেচারটা একবার দেখে নেব। বিটুইন 600 BC অ্যান্ড 200 BC, বিডব্লিউ মানে বিটুইন মানে মধ্যে, মানে 600 BC থেকে 200 BC-র মধ্যে। ইন দিস এজ দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ এডুকেশন ওয়ার ম্যানিফেস্টেড মেনলি ইন দ্য ফর্ম অফ ধর্মসূত্র, অর্থাৎ ধর্মসূত্রের ওপর ভিত্তি করে এই সময়ে শিক্ষার যে পরিপূর্ণতা লাভ করেছে সেটা অবশ্যই রুলস রেগুলেশনের মাধ্যমে। ইট হ্যাজ 6 ডিভিশন, এটার 6টা ভাগ রয়েছে, এবং সেটা হচ্ছে বেদাঙ্গ, অর্থাৎ এটার পরবর্তী বৈদিক যুগের যে ভাগ সেটা হচ্ছে বেদাঙ্গ। এটা আমি এর আগেই আলোচনা করে দিয়েছি, অর্থাৎ বেদাঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। One special feature of education is of this period is specialization of students in different branches of learning. বিশেষ এখানে বৈশিষ্ট্য রয়েছে শিক্ষার, যে এই পর্বে বিশেষভাবে ছাত্রদের যে বিশেষীকরণ, অর্থাৎ বিশেষভাবে যে একটা বিশেষ সুযোগ দান করা বিভিন্ন পদ্ধতিতে শেখানোর জন্য তাকে দেওয়া হয়ে থাকে। প্রি নলেজ অফ সাবজেক্ট, বিষয়ের প্রতি পূর্বের জ্ঞান, অর্থাৎ শিক্ষা, ছাদাস, ব্যাকরণ, কল্প, অ্যাঞ্জেলিস, এই বিষয়গুলোর উপরে তাদেরকে বিশেষভাবে জ্ঞান দেওয়া হতো। দ্য ন্যায় অ্যান্ড মীমাংসা শাস্ত্র টু ওয়ার দ্য প্রোডাকশন অফ দিস এজ, ন্যায়শাস্ত্র এবং মীমাংসা শাস্ত্র, ন্যায়শাস্ত্র এবং মীমাংসা শাস্ত্র এই পর্ব থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ এই দুটোই লেটার বৈদিক যুগ থেকে নেওয়া হয়েছে। কনস্ট্রাকটিভ অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাসপেক্টস, এখানে যে গঠনমূলক এবং যে সৃষ্টিমূলক যে বৈশিষ্ট্য রয়েছে সেটা কি? সেটা হচ্ছে কি? অবশ্যই জিওমেট্রি, অ্যালজেব্রা, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, ফিলোসফি অ্যান্ড গ্রামার, জ্যামিতি, পাটিগণিত, জ্যোতিষবিদ্যা, নীতিবিদ্যা, নক্ষত্রবিদ্যা, দর্শন এবং ফিজিওলজি, নৃতত্ত্ববিদ্যা এবং হচ্ছে কি গ্রামার এখানে আলোচনা করতো। কমেন্টারি অফ পতঞ্জলি, এখানে পতঞ্জলির কমেন্টারি এখানে রয়েছে। গ্রামাটিক্যাল লিটারেচার, ব্যাকরণগত লিটারেচার পাণিনির। টু ফেমাস কমেন্টেটার্স, কাত্যায়ন এবং পতঞ্জলি, দুজন বিখ্যাত কমেন্টেটর ছিলেন, সেটাকে কাত্যায়ন এবং পতঞ্জলি। বুদ্ধিজম ফিলোসফি, প্রি এক্সিস্টিং হিন্দু সিস্টেমস অফ থট, অবশ্যই হিন্দু ধর্ম থেকে উৎপত্তি হয়েছে বুদ্ধ ধর্মের, অর্থাৎ গৌতম বুদ্ধের উৎপত্তি অবশ্যই গৌতম বুদ্ধ ছিলেন প্রথমে হিন্দু। মোনাস্ট্রিজ ওয়ার দ্য সেন্টার্স অফ এডুকেশন, মোনাস্ট্রি যারা ছিলেন তারা কিন্তু এই শিক্ষা ব্যবস্থার প্রধান। অনলি দ্য ভিক্ষুস কুড রিসিভ রিলিজিয়াস অ্যান্ড আদার টাইপস অফ এডুকেশন, কেবলমাত্র যারা ভিক্ষু অর্থাৎ ভিক্ষা করতেন ধর্মীয় ক্ষেত্রে তারাই কেবলমাত্র ধর্মীয় এবং শিক্ষা লাভ করতে পারতেন। পবভূজা ফার্স্ট অর্ডিনেশন, অর্থাৎ এর অর্থ হচ্ছে গোয়িং আউট, অর্থাৎ বেরিয়ে যাওয়া। এন্ট্রান্স অফ সাং ফর পবভূজা অ্যাট এজ, অর্থাৎ পবভূজা অর্থাৎ ফার্স্ট অর্ডিনেশনের জন্য তাকে বয়স হতে হবে অবশ্যই 8 বছর। উপসম্পদা অর্থাৎ ফাইনাল অর্ডিনেশনের জন্য অবশ্যই বয়স হতে হবে 20। প্রিন্সিপালস অফ বুদ্ধিজমের যে সমস্ত নীতি রয়েছে সেগুলো। 4 ট্রুথস, 4টা ট্রুথ রয়েছে, সত্য রয়েছে। একটা হচ্ছে কি দ্য ট্রুথস অফ সাফারিং, অর্থাৎ দুঃখ। দ্য ট্রুথ অফ অরিজিন অফ সাফারিং, অর্থাৎ দুঃখের যে উৎপত্তি অর্থাৎ কষ্টের যে উৎপত্তি তার সত্যতা, সমুদয়া। দ্য ট্রুথ অফ
সিসেশন অফ সাফারিং, নিরোধ, অর্থাৎ সেখান থেকে মুক্তি, অর্থাৎ থামিয়ে দেওয়া। দ্য ট্রুথ অফ দ্য পাথ টু দ্য সিজন অফ সাফারিং, অর্থাৎ মার্গ, এবং শেষে সত্যের মধ্যে মার্গ লাভ করা। 8 পাথ টু নির্বাণা অফ বাই বুদ্ধা, বুদ্ধার যে নির্বাণ লাভ করার জন্য যে 8টা যে পথ, সেটা বলেছে কি, রাইট টু বিলিভ, রাইট টু মেমোরি, রাইট টু স্পিচ, রাইট টু থট, রাইট টু মেডিটেট, রাইট টু ইফেক্ট, রাইট টু কন্ডাক্ট, রাইট টু অ্যাকশন। যে 8টা টোটালি পথ রয়েছে, অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ, অর্থাৎ বিশ্বাসের প্রতি অধিকার, স্মৃতি, বাক্য, চিন্তা, ধ্যান, প্রচেষ্টা, সাক্ষাৎ এবং কাজ। ক্লাসিফিকেশন অফ বুদ্ধিজম স্কুল, বুদ্ধিজম স্কুলকে দুই ভাগ করা হয়, হিনজান এবং মহাযান। হিনজান যে ভাষা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই পালি ভাষা, যেটা মূর্তি পূজায় বিশ্বাসী নয়, যারা মূর্তি পূজায় বিশ্বাসী নয়। আর মহাযানের কী রয়েছে, সংস্কৃত ভাষা এবং এখানে মূর্তি পূজা করে থাকে। Symbols of Buddhism, the main room or building is called a shrine or Buddha hall, অর্থাৎ প্রধান যে হল বা বিল্ডিং সেটাকে শ্রাইন বলা হতো, যেটা বলা হচ্ছে বুদ্ধ হল। ইন ফ্রম দিস রুম দেয়ার ইজ অ্যান আল্টার, এবং তারপর একটা বেদি থাকতো, পূজার বেদি। এবার বিভিন্ন ইউনিভার্সিটিগুলো দেখে নিই। তাকসালা ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনিভার্সিটি, বিশ্বের প্রথম ইউনিভার্সিটি। সেন্টার ফর ব্রাহ্মণিক্যাল এডুকেশন, ব্রাহ্মণদের শিক্ষার প্রধান কেন্দ্রবিন্দু। সিচুয়েটেড অ্যাট সাউথ রাওয়ালপিন্ডি, যেটা বর্তমানে দক্ষিণ রাওয়ালপিন্ডিতে অবস্থিত। তাকসিলা দ্য ক্যাপিটাল অফ গান্ধা কিংডম, গান্ধা শিল্পের মূল কেন্দ্রবিন্দু ছিল, রাজধানী ছিল। বাল্মীকি রামায়ণ সেট প্রিন্স ভারত ফাউন্ডেড, এখানে বাল্মীকি রামায়ণ কি বলছে, যে এটা বাল্মীকি প্রিন্স ভরত রাজা এটা তৈরি করেছিল, রাজকুমার ভরত এটা তৈরি করেছিল। সেন্টার ফর এডুকেশনাল ডিফারেন্ট সাবজেক্ট, এখানে বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়। নো এক্সামিনেশন সিস্টেম, এখানে কোনো পরীক্ষার পদ্ধতি ছিল না। ডিসকভার্ড বাই স্যার আলেকজান্ডার ক্লিনিংহ্যাম ইন দ্য 19th সেঞ্চুরি, এবং এটা আলেকজান্ডার ক্লিনিংহ্যাম 19 শতকে তৈরি করেছিল, আবিষ্কার করেছে পুনরায়। ইউনেস্কো অ্যানাউন্স ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1980, এবং ইউনেস্কো এটাকে 1980 সালে বিশ্ব পর্যটন বা হেরিটেজ একটা সাইট বলে তুলে ধরেছে। নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা ইউনিভার্সিটি, ফেমাস কালচারাল অ্যান্ড এডুকেশনাল সেন্টার, এটা বিখ্যাত সাংস্কৃতিক এবং শিক্ষাভিত্তিক একটা কেন্দ্র ছিল, শিক্ষা প্রতিষ্ঠানিক সে কেন্দ্র ছিল। সিচুয়েটেড অ্যাট সাউথ ওয়েস্ট অফ মডার্ন পাটনা, পাটনার দক্ষিণ পশ্চিম, অবশ্যই আধুনিক পাটনার দক্ষিণ পশ্চিম অবস্থিত। ইম্পর্টেন্স অফ বুদ্ধিস্ট মঙ্ক, এখানে বুদ্ধিস্ট মঙ্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। বার্থ প্লেস অফ সারিপুত্তা, আ ফেভারিট ডিসিপল অফ লর্ড বুদ্ধা, অর্থাৎ লর্ড বুদ্ধের সবচেয়ে প্রিয়তম যে শিষ্য ছিল সারিপুত্তা, তার জন্মস্থান এখানে। মহায়ান ব্রাঞ্চ, 1st century AD to the beginning of the 14th century. Its importance begins with the year 450 AD for the next 3 centuries. এটার গুরুত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে 450 এডিতে, ফর দ্য নেক্সট 3 সেঞ্চুরি, 3 বছর ধরে এটার গুরুত্ব সবচেয়ে বেড়ে গেছিল, অর্থাৎ 3 বছরের জন্য 450 এডিতে 3টে শতকের জন্য, অর্থাৎ 300 বছরের জন্য এখানে বিশাল মহিমান্বিত হয়েছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়। হিউয়েন সাং কেম হেয়ার অন 7th century, এবং হিউয়েন সাং এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে 7 শতকে এসেছিল। নালন্দা গট ফেম বাই দ্য কিংস অফ গুপ্তা ডাইনাসি, এবং নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সাম্রাজ্যের সময়ে সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছিল। কুমারগুপ্তা 414 to 445 এডি বিল্ট আ মোনাস্ট্রি, এখানে কুমারগুপ্তা একটা মোনাস্ট্রি তৈরি করেছিল। এশিয়াজ গ্রেট সেন্টার ফর অফ লার্নিং, শেখার জন্য এশিয়ার বৃহত্তম কেন্দ্রবিন্দু। কুলপতি ওয়াজ চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি ওয়াজ শিলভদ্রা, সেই সময়ে যে ইউনিভার্সিটির যে চ্যান্সেলর বা কুলপতি ছিল সেটা ছিল অবশ্যই শিলভদ্র ছিলেন। রাধাকৃষ্ণন কমিশন 1948 to 1949, 1948 সালে এবং 1949 সালে এটা কমিশনটা হয়েছিল। রিকমেন্ডেড ফর ইউনিভার্সিটি এডুকেশন, এটা ইউনিভার্সিটি এডুকেশন মানে বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য এটা তৈরি করা হয়েছিল। নোন অ্যাজ দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, এটাকে
ইউনিভার্সিটি এডুকেশন কমিশন নামেও জানা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওয়াজ দ্য চেয়ারম্যান, এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন চেয়ারম্যান ছিলেন, সভাপতি ছিলেন। 10 মেম্বার্স ইন দ্য টিম, এবং সদস্য ছিল 10 জন। কমিশন রিপোর্ট কনসিস্ট অফ 2 ভলিউম, এবং এখানে 2টো ভলিউম ছিল। ফার্স্ট ভলিউম হচ্ছে রিকমেন্ডেশন, দ্বিতীয় ভলিউম হচ্ছে ডাটা ইউজ ফর দ্য স্টাডি। এখানে দুই রকমভাবে দুটো অবশ্যই রিপোর্ট ছিল, ভলিউম ছিল। রিকমেন্ডেশনগুলো দেখব। রিকমেন্ডেশন: ইন্টিগ্রেশন অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশন বাই সেটিং আপ অফ ইউজিসি। ইউজিসি এটা তৈরি করেছিল, এবং অবশ্যই মাধ্যমিক যে সেকেন্ডারি এডুকেশনের অন্তর্ভুক্তি এবং উচ্চশিক্ষার এখানে প্রতিষ্ঠার কথা এই ইউজিসি বলেছিল। রিকমেন্ডেড দ্য সেকেন্ড সেটিং আপ অফ রুরাল ইউনিভার্সিটি, অর্থাৎ গ্রামীণ যে বিশ্ববিদ্যালয়, এখানে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা তুলে ধরা হয়েছে। 11 স্কুলিং প্লাস 3 ইয়ার্স ইউনিভার্সিটি রিকমেন্ডেড, এখানে 11 মানে 11 বছর স্কুলে এবং 3 বছর বিশ্ববিদ্যালয়ে এখানে বলা হয়েছিল। ইম্পর্ট্যান্ট অফ একাডেমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল পজিশন, এবং এখানে একাডেমিক এবং ফাইন্যান্সিয়াল যে অবস্থান সেখানে শিক্ষকদের এখানে তুলে ধরা হয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট ইন্টারাকশনস টিচিং মেথডস, এবং বেশিরভাগ শিক্ষকদের যে মানে মিথস্ক্রিয়া শিক্ষণের ক্ষেত্রে সেই পদ্ধতি এখানে হয়ে থাকে। ওরাল এক্সামিনেশন, অর্থাৎ মৌখিক পরীক্ষা, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, এবং খুব কঠিন ধরনের ক্লোজ এন্ডেড প্রশ্ন নেওয়া হতো। ক্যারিকুলাম শুড হ্যাভ রিলিজিয়াস, এবং পাঠ্যক্রম হতো ধর্মীয়, অ্যান্ড দ্য মোরাল এডুকেশন, এবং নৈতিক জ্ঞানের। অন ইন্ডিয়ান হিস্টোরি, ভারতীয় ইতিহাসের। অ্যান্ড ইন্ডিয়ান ফিলোসফি, এবং ভারতীয় দর্শনের। টেক্সট বুক শুড বি ইন মেজর টাং, এখানে টেক্সট বুকের ভাষা এখানে পড়ানো হবে। হেলথ সার্ভিসেস অ্যান্ড কম্পালসারি সাইকোলজি, ফিজিক্যাল অ্যান্ড এনসিসি ট্রেনিং, এখানে হেলথ সার্ভিস থাকতো, কম্পালসারি ফিজিক্যাল এবং এনসিসি ট্রেনিং থাকতো। ওমেন এডুকেশন শুড বি এমফাসাইজ, এবং মহিলাদের যে শিক্ষা এখানে জোর দেওয়া হতো, মহিলাদের শিক্ষার প্রতি এখানে জোর দেওয়া হতো। এরপর চলে আসবো মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশন কত সালে? 1952 থেকে 1953। সেকেন্ডারি এডুকেশন কমিশন, এটাকে বলা হয় সেকেন্ডারি এডুকেশন কমিশন। রিকমেন্ডেড ইন্ট্রোডিউসিং আ 3 ইয়ার সেকেন্ডারি অ্যান্ড আ 4 ইয়ার হায়ার সেকেন্ডারি সিস্টেম, এখানে 3 বছরের মাধ্যমিক এবং 4 বছরের উচ্চ এডুকেশনের সিস্টেমের কথা বলা হয়েছে। সেটিং আপ অফ মাল্টিপারপাস স্কুল, এবং বিভিন্ন উদ্দেশ্যের জন্য স্কুল এখানে প্রতিষ্ঠা, অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, এবং ভোকেশনাল স্কুলের প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। চেয়ারম্যান ডক্টর আরকট লক্ষ্মণ স্বামী মুদালিয়ার। রিকমেন্ডেশনস কীগুলো ছিল, সুপারিশগুলো কী ছিল দেখে নিই। সেকেন্ডারি এডুকেশন শুড বি ফর চিলড্রেন 11 to 17, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা হবে, মাধ্যমিক শিক্ষাটা হবে 11 বছর থেকে 17 বছরের মধ্যে। সাজেস্টেড টু এন ইন্টারমিডিয়েট কলেজ 11th উইথ সেকেন্ডারি, এবং এখানে বলা হচ্ছে মাধ্যমিকের সাথে 11টা যোগ হয়ে যাবে এবং বিয়ের সাথে 12টা যোগ হয়ে যাবে। আর 11টা কার সাথে যোগ হবে? মাধ্যমিক লেভেলের সাথে, আর 12টা যোগ হয়ে যাবে বিয়ের, অর্থাৎ ইন্টারমিডিয়েট, অর্থাৎ 11, 12 এখানে থাকবে না। ডিগ্রি কোর্স শুড বি অফ 3 ইয়ার্স, এবং ডিগ্রি কোর্স 3 বছরের জন্য হবে। ভোকেশনাল অর প্র্যাকটিক্যাল কোর্সেস শুড বি ইন্ট্রোডিউস, এবং ভোকেশনাল এবং প্র্যাকটিক্যাল কোর্স এখানে উপস্থাপন করা হবে। টেকনিক্যাল ইনস্টিটিউশন শুড বি ওপেন, এবং টেকনিক্যাল প্রতিষ্ঠান এখানে তৈরি করা হবে, খোলা হবে। কমিটি অন ইমোশনাল ইন্টিগ্রেশন, অর্থাৎ ইমোশনাল আবেগগত যে অন্তর্ভুক্তির জন্য যে কমিটি, সেটা 1961 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল। এগুলো শুধু আমাকে জানতে হবে। শর্টকাট ফর্ম CEI কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং এটার চেয়ারম্যান কে ছিল, এই সমস্ত কিছুগুলো জানতে হবে, এবং ডিটেলস এগুলো জানলে ভালো। সেটিং আপ আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ডক্টর সম্পূর্ণানন্দ, অর্থাৎ ডক্টর সম্পূর্ণানন্দের চেয়ারম্যানশিপ অর্থাৎ নেতৃত্বে এটা প্রতিষ্ঠা হয়েছিল। স্টাডি দ্য রোল অফ এডুকেশনাল প্রোগ্রামস ফর ইউথ, অর্থাৎ যুবকদের জন্য যে শিক্ষাগত যে একটা প্রোগ্রাম, সেটার শিক্ষার জন্য এখানে বলা হয়েছে। স্ট্রেনথেন দ্য প্রসেস অফ ইমোশনাল ইন্টিগ্রেশন, এবং যে আবেগগত যে অন্তর্ভুক্তির যে প্রসেস, সেটাকে শক্তিশালী করার জন্য এখানে তুলে ধরা হয়েছে। কোঠারি কমিশন খুব গুরুত্বপূর্ণ কমিশন। কোঠারি কমিশন 1964 সালে গড়ে তোলা হয়েছে, এবং 1966 পর্যন্ত, 1964 থেকে 1966। এটাকে কী নামে ডাকা হয়? ন্যাশনাল এডুকেশন কমিশন, অলসো নোন অ্যাজ কোঠারি কমিশন।
অবশ্যই এটা জানতে হবে, ন্যাশনাল এডুকেশন কমিশন। প্রত্যেক কমিশনের যদি আলাদা নাম থাকে সেগুলো অবশ্যই জানতে হবে, কারণ ওখানে দিয়ে দেবে, এটাকে ডান দিকে এটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে দেবে। ফর্মড অন 14th জুলাই 1964, 1964 সালে এটা গড়ে তোলা হয়েছে আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ দৌলত সিং কোঠারি, অর্থাৎ দৌলত সিং কোঠারির নেতৃত্বে। দেন দ্য চেয়ারম্যান অফ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের চেয়ারম্যান তারপরে। অ্যান্ড অ্যাডহক কমিশন সেট আপ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং অ্যাডহক কমিশন হিসেবে ভারতবর্ষের যে সরকার সেটা প্রতিষ্ঠা করেছিল। টু ফর্মুলেট দ্য জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড গাইডলাইন্স ফর দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন ফ্রম প্রাইমারি লেভেল টু দ্য হায়েস্ট লেভেল, এখানে একটা সাধারণ যে নীতি এবং যে গাইডলাইন বা পদপ্রদর্শনা শিক্ষার যে উন্নতির জন্য প্রাথমিক লেভেল থেকে উচ্চ পর্যায়ে সেটা এখানে গঠন করা হয়েছে। অ্যাডভাইস দ্য গভর্নমেন্ট অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে সরকার তাকে উপদেশ দিতে পারবে এখান থেকে। প্রপোজড আ 3-year ডিগ্রি কোর্স অ্যান্ড আ 4-year অনার্স ডিগ্রি কোর্স, ডিগ্রি কোর্স এখানে বলা হয়েছে এবং অনার্স ডিগ্রি কোর্স 4 বছরের কথা বলা হয়েছে। এপ্লাস এস্টাবলিশমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম সার্ভিস, এবং প্রতিষ্ঠা করেছিল ভারতীয় আইএস অর্থাৎ ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস। 6% অফ দ্য ন্যাশনাল ইনকাম শুড বি স্পেন্ট অন এডুকেশন, অর্থাৎ কোটারি কমিশন বলেছিল শিক্ষা খাতে 6% জাতীয় ইনকামের অর্থাৎ জাতীয় আয়ের এখানে শিক্ষা খাতে খরচ করতে হবে। রিকমেন্ডেশন কী ছিল, সুপারিশ কী ছিল? দ্য স্ট্যান্ডার্ডাইজেশন অফ এডুকেশনাল সিস্টেম অন 10+2+3 প্যাটার্ন, যেটা আমরা বর্তমানে রয়েছে এবং নতুন শুরু হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসির নতুন এখনও শুরু হয়নি, তবে আমরা যেটা পড়ে এসেছি এতদিন থেকে সেটা হচ্ছে 10+2+3, অর্থাৎ 10 বছর, 11-12 2 বছর এবং গ্র্যাজুয়েশন 3 বছর, এই প্যাটার্নে। অ্যাডভান্সড প্রি প্রাইমারি এডুকেশন নেমড কিন্ডারগার্টেন, এবং প্রি প্রাইমারি যে কথা সেটাখানে শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, এবং সেগুলো কী কী? কিন্ডারগার্টেন, মন্তেসরি এবং প্রি বেসিক অর্থাৎ 4th স্ট্যান্ডার্ড। ক্লাসিফাইড দ্য স্কুলিং অ্যাজ আপার প্রাইমারি অর হায়ার প্রাইমারি অ্যান্ড হাই স্কুল ST 10, অর্থাৎ স্ট্যান্ডার্ড 10 পর্যন্ত এখানে এই শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। আন্ডার গ্র্যাজুয়েট এডুকেশন 11, 12 অ্যান্ড 12 আন্ডার দ্য নেম অফ হায়ার সেকেন্ডারি অর প্রি ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটির পূর্ব হিসেবে অথবা উচ্চ মাধ্যমিক হিসেবে 11 এবং 12কে রাখা হয়েছে। গ্র্যাজুয়েট স্টাডি আর 3-year কোর্স, গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য ক বছর কোর্স? সেটা 3 বছরের কোর্স থাকবে। এডুকেশনাল সিস্টেম আপ টু মাস্টার্স ডিগ্রি, এবং মাস্টার্স ডিগ্রি পর্যন্ত শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। কমন পাবলিক এডুকেশন সিস্টেম অ্যান্ড ভোকেশনালাইজড ইন জেনারেল অ্যান্ড স্পেশাল স্ট্রিম, এবং সাধারণ যে একটা পাবলিক এডুকেশন সিস্টেম সেখানে কথা বলা হয়েছে এবং ভোকেশনালের কথা বলা হয়েছে। Formulation of a national policy on education in 1968 under the leadership ইন্দিরা গান্ধী, অর্থাৎ ইন্দিরা গান্ধীর আন্ডারে ন্যাশনাল পলিসি এডুকেশন গঠন করা হয়েছিল 1968 সালে, এবং এটা হচ্ছে 4th এডুকেশন কমিশন। এবং 1986 সালে রিভিশন হয়েছিল, এটা পুনরায় প্রস্তাবন করা হয়েছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশনকে, এবং এটা অবশ্যই রাজীব গান্ধীর আন্ডারে। এবার চলে আসবো শ্যাম পিত্রোদা কমিটি, যা 2007 সালে গড়ে তোলা হয়েছে। এর আসল নাম হচ্ছে ন্যাশনাল নলেজ কমিশন, ন্যাশনাল নলেজ কমিশন। রিস্ট্রাকচারিং অফ ক্যারিকুলা, অর্থাৎ ক্যারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রমের পুনরায় স্ট্রাকচার গঠন করা। প্রমোট এক্সেলেন্স ইন হায়ার এডুকেশন, উচ্চশিক্ষায় চমৎকার বা ভালো ফলাফলের বিশেষভাবে পারদর্শিতা দেখানোর জন্য গড়ে তোলা হয়েছে। রিকমেন্ডেড ইনক্রিজিং দ্য নাম্বার অফ ইউনিভার্সিটিজ টু 1500 বাই 2015, 2015 মধ্যে 1500টা ইউনিভার্সিটি গড়ে তোলার কথা এখানে বাড়ানোর কথা বলা হয়েছে। ন্যাশনাল পলিসি অন বা অফ এডুকেশন NPE 1968 অ্যান্ড 1986, অর্থাৎ 2বার হয়েছে ন্যাশনাল পলিসি এডুকেশন, 1968 এবং 1986।
ফার্স্ট এনপিই ওয়াজ প্রমোটেড বাই ইন্দিরা গান্ধী ইন 1968, অর্থাৎ প্রথমবার একটু আগে আলোচনা করলাম 1968 সালে ইন্দিরা গান্ধী প্রমোট করেছিল এবং 1986 সালে রাজীব গান্ধী প্রমোট করেছিল। অবশ্যই ভালো করে দেখতে পাচ্ছি। এবার 1986 সালে যে এনপিই অর্থাৎ ন্যাশনাল পলিসি অন এডুকেশন যে সুপারিশ ছিল সেগুলো কিছু আলোচনা করছি। স্পেশাল এমফাসিস অন দ্য রিমুভাল অফ ডিসপ্যারিটিজ অ্যান্ড ইকুয়ালাইজ এডুকেশনাল অপরচুনিটি, এবং এখানে বৈষম্যতা দূর করার কথা বলা হয়েছে এবং এখানে অবশ্যই সাম্যতা অর্থাৎ সবাইকে সমান সুযোগ দানের কথা বলা হয়েছে। ওয়াজ অ্যাডপ্টেড বাই পার্লামেন্ট ইন মে 1986, এবং পার্লামেন্টে এটা গ্রহণ করা হয়েছে 1986 সালের মে মাসে। এটা কমন ন্যাশনাল সিস্টেম অফ এডুকেশন, এবং ন্যাশনাল সিস্টেম অফ এডুকেশন এখানে সুপারিশ করা হয়েছিল। আচার্য রামমূর্তি কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 1990, 1990 সালে এই অনুযায়ী আচার্য রামমূর্তি কমিটি গঠন করা হয়েছিল। ফরমাল ডিস্টেন্স এডুকেশনের ওপরে যে ইগনুর যে ভূমিকা সেটা আমরা আলোচনা করব। ইস্টাবলিশ এটা প্রতিষ্ঠা হয়েছিল 1985 সালে বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট উইথ রেসপন্সিবিলিটি, এবং সরকারের যে পার্লামেন্ট সাংসদ সে একটা দায়িত্ব নিয়ে এটা গড়ে তুলেছিল 1985 সালে। এনহ্যান্সিং অ্যাক্সেস অ্যান্ড ইকুয়ালিটি টু হায়ার এডুকেশন থ্রু ডিস্টেন্স মোড বা দূরবর্তী যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে একটা উচ্চশিক্ষার যে একটা প্রবেশ এবং সেখানে সাম্যতা, সেখানে উৎকর্ষ মানের শিক্ষাদানের কথা এখানে তুলে ধরা উপস্থাপন করা হয়েছে। প্রমোটিং কোঅর্ডিনেশন অ্যান্ড ডিটারমাইনিং স্ট্যান্ডার্ডস ইন ওপেন লার্নিং অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন সিস্টেম, এখানে যে কোঅর্ডিনেশন সমন্বয় সাধন করা অর্থাৎ সহযোগিতা সাধন করা এবং ডিটারমাইনিং এবং সংকল্প স্থাপন করা যে উচ্চমানের শিক্ষাদানের কথা ওপেন লার্নিংয়ের মাধ্যমে এবং ডিস্টেন্স এডুকেশন সিস্টেমের মাধ্যমে করা হবে। এবার এর সময়কাল ডিউরিং 2005 সাল পর্যন্ত কতগুলো প্রোগ্রাম করা হয়েছে? 105টি। টোটাল স্টুডেন্টস কতটি হয়েছে? 3,60,000। রিজিওনাল সেন্টার্স কটা রয়েছে? 48টি। সাব রিজিওনাল কটা রয়েছে? 6টি। স্টাডি সেন্টার্স কটা রয়েছে? 1200টি। টেলিকাস্ট চ্যানেল কী কী? সেটা হচ্ছে DD1 সকালবেলায় অ্যান্ড জ্ঞান দর্শন। FM রেডিও কী রয়েছে? জ্ঞানবাণী। রেডিও স্টেশন কটা রয়েছে? 17টা। ইনস্টিটিউশনস ইন কান্ট্রিজ, এবং বিভিন্ন দেশে কটা শিক্ষা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে 35টা। ডিস্টেন্স এডুকেশন কাউন্সিল DEC এর মাধ্যমে তুলে ধরা হয়েছে। কোলাবোরেশন উইথ ইউনেস্কো অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফারিং ডিস্টেন্স এডুকেশন আফ্রিকা, ইউনেস্কোর সাথে সহযোগিতা এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের সাথে সহযোগিতা করে আফ্রিকাতেও এই ডিস্টেন্স এডুকেশন চালু করা হয়েছে। প্লেজ অ্যান অ্যাক্টিভ রোল ইন সার্ক কনসোর্টিয়াম ফর ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, যাকে শর্টকাটে বলে স্যাকোডিল অ্যান্ড গ্লোবাল মেগা ইউনিভার্সিটিজ নেটওয়ার্ক GMUNET, এবং ইগনোর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সাকসাত। দিস ওয়ান স্টপ এডুকেশন পোর্টাল ওয়াজ লঞ্চড অন 13 অক্টোবর 2006, 2006 সালে এটা লঞ্চ করা হয়েছিল। টু ফ্যাসিলিটেট লাইফ লং লার্নিং ফর স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ ফর দোজ ইন পারসুইট অফ নলেজ ফ্রি অফ কস্ট, যেটা বিনামূল্যে শিক্ষার ক্ষেত্রে এখানে যে বিভিন্ন ছাত্র, শিক্ষক এবং বিভিন্ন নির্মাণ কর্মীদের জন্য এখানে একটা দীর্ঘমেয়াদী শিক্ষার কথা তুলে ধরা হয়েছে। দ্য কন্টেন্ট ডেভেলপমেন্ট টাস্ক ফর সাকসেস ওয়াজ লুকড আফটার বাই দ্য কন্টেন্ট অ্যাডভাইজারি কমিটি CSE এবং ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক NKN। এরপরে চলে আসবো UGC, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ইউজির প্রণাম হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1953 সালে 28 ডিসেম্বর। বিকেম স্ট্যাচুটরি বডি ইন 1956, এবং 1956 সালে এটা স্ট্যাচুটরি বডিতে পরিণত হয়েছিল। এর ফাংশনসগুলো দেখব। কোঅর্ডিনেশন সমন্বয়, ডিটারমিনেশন সংকল্প স্থাপন অ্যান্ড মেনটেন্যান্স ব্যবস্থাপনা করা ইউনিভার্সিটিগুলোকে। ফান্ডস ফর গ্রান্টস, স্কলারশিপ স্কলারশিপ এবং গ্রান্টসের জন্য ফান্ডস তৈরি করা। It cannot set up or derecognize a university but recommends the required action, এটা প্রতিষ্ঠাও করতে পারে না এবং
মানে উচ্ছেদও করতে পারে না একটা ইউনিভার্সিটি, কিন্তু এটার সুপারিশ করতে পারে যেটা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অ্যাকশনের দরকার হয়। মেন অফিস ইউজিসির হচ্ছে সেটা হচ্ছে নিউ দিল্লিতে। রিজিওনাল অফিস হচ্ছে হায়দ্রাবাদ, দিল্লি, পুনে, ভোপাল, গুয়াহাটি, কলকাতা এবং ব্যাঙ্গালোর। সাউথ ক্যাম্পাস অফ দিল্লি ইউনিভার্সিটি ডিলস স্পেসিফিক্যালি উইথ দ্য ইউজিসি নেট এক্সাম। ইউজিসি নেট নিচ্ছে দিল্লি ইউনিভার্সিটির যে দক্ষিণ ক্যাম্পাস রয়েছে, দক্ষিণ ক্যাম্পাসে ইউজিসি নেটের এইটা পরীক্ষা নেওয়া হয়ে থাকে। অর্গানাইজেশনাল স্ট্রাকচার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য মেম্বার যেমন সেক্রেটারি, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার ইত্যাদি থাকতে পারে। প্রেজেন্ট চেয়ারম্যান বর্তমানে কী রয়েছে? প্রফেসর ধীরেন্দ্র পাল সিং। নেট এক্সাম ওয়াজ কন্ডাক্টেড বাই ইউজিসি বাট ইউনিভার্সিটিজ, কিন্তু এখন এনটিএ নিচ্ছে। আগে না হতো কে? আগে ইউজিসি নিত, এখন কে নিচ্ছে? এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ইউনিভার্সিটি অ্যাজ অন 20 ডিসেম্বর 2018 কটা ইউনিভার্সিটি রয়েছে? সেন্ট্রাল ইউনিভার্সিটি 49, স্টেট ইউনিভার্সিটি 393, ডিম টু বি ইউনিভার্সিটি 125, প্রাইভেট ইউনিভার্সিটি 325, অর্থাৎ টোটাল 892 অর্থাৎ 892টি রয়েছে। এরপরে এআইসিটিই এর পুরো নাম হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। 10টা রিজিওনাল অফিস রয়েছে ব্যাঙ্গালোর, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কানপুর, কলকাতা, মুম্বাই, তিরুবনন্তপুরম। CSIR, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ প্রতিষ্ঠা হয়েছিল 1942 সালে। মেন অফিস হচ্ছে নিউ দিল্লি। কন্ডাক্টস ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড দ্য CSIR নেট এক্সাম, এটা এইগুলো সুপারিশ করে থাকে এবং কার্য পরিচালনা করে থাকে। ICAR, এর পুরো নাম কি? ICAR এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ওয়ার্কিং আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড এডুকেশন ডেয়ার। কাজ করে কার আন্ডারে? ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড এডুকেশন, ডেয়ার, শর্টকাট ফর্ম হচ্ছে ডেয়ার। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এগুলোর আন্ডারে কাজ করে থাকে। আর্লিয়ার নেম, আগে কি নাম ছিল? ইম্পেরিয়াল কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। বর্তমান প্রেসিডেন্ট ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার যে থাকবেন তিনি হবেন এর প্রেসিডেন্ট। ICMR এর পুরো নাম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এটা 1911 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এটা ভারতীয় ইন্ডিয়ান রিসার্চ ফান্ড অ্যাসোসিয়েশন IRF এর মাধ্যমে, যেটা পুরো নাম ছিল, আগের নাম ছিল IRFA, ইন্ডিয়ান রিসার্চ ফান্ড অ্যাসোসিয়েশন। রিডিজাইন্ড অ্যাজ ICMR ইন 1949 সালে এটাকে পুনরায় রিডিজাইন করা হয়েছে। মেন অফিস কোথায়? অবশ্যই নিউ দিল্লিতে। ICSSR, ইন্ডিয়ান কাউন্সিল অফ স্কুল সোশ্যাল সায়েন্স রিসার্চ। ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ প্রোভাইডস ফান্ডস, মেনটেন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রান্টস ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ, অর্থাৎ সামাজিক বিজ্ঞান গবেষণার যে এই সমস্ত ফান্ডস রয়েছে, মেনটেন্যান্স রয়েছে এবং ডেভেলপমেন্ট, সেগুলো গ্রান্টস করে থাকে, মঞ্জুর করে থাকে। স্পন্সর, এখানে স্পন্সর কী করে? এমফিল এবং PhD ডিগ্রি করে। এর 6টা রিজন রয়েছে: চণ্ডীগড়, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি এবং শিলং। MCI এর পুরো নাম কি হচ্ছে? দ্য মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। এটা কত সালে এটা প্রতিষ্ঠা করা হচ্ছে? ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট 1956 অনুযায়ী, এবং এটা সংশোধন করা হয়েছে 1993 সালে। রিকমেন্ডেড কোর্সেস অ্যান্ড পিরিয়ড অফ স্টাডি, এখানে রিকমেন্ড করছে কোর্স এবং শিক্ষার পর্বের বিষয়ে। স্ট্যান্ডার্ড অফ স্টাফদের স্ট্যান্ডার্ড বিষয়ে কথা বলে। ইকুইপমেন্ট, যন্ত্রপাতি, অ্যাকোমোডেশন, অবশ্য পরিবেশ, বাসস্থান এবং ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে। কন্ডাক্ট প্রফেশনাল এক্সামিনেশন, মানে প্রফেশনাল পেশাগত যে পরীক্ষা, সেগুলোর বিষয়ে এখানে পরীক্ষা নিয়ে থাকে। টু সেন্ট্রাল গভর্নমেন্ট অফ সেটিং আপ নিউ মেডিকেল কলেজ, এবং নতুন কলেজ প্রতিষ্ঠার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকমেন্ড করে থাকে।
এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এটা হচ্ছে একটা স্ট্যাচুটরি বডি। এটা প্রতিষ্ঠা করা হয়েছিল ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন 1993 অ্যাক্ট অনুযায়ী। প্ল্যান্ড অ্যান্ড কোঅর্ডিনেটেড এক্সপেনশন অফ দ্য টিচার এডুকেশন সিস্টেম, এর মাধ্যমে টিচার এডুকেশন সিস্টেমটা গড়ে তোলা হয়েছে। রেগুলেট করা হচ্ছে এবং মেনটেন করছে রিভিউইং দ্য নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস ফর দ্য কোর্সেস অ্যান্ড ট্রেনিং সিজনস ফর টিচার্স, শিক্ষকদের উপরে এটা বিশেষ করে একটা শিক্ষা মানে ট্রেনিং এডুকেশন। ডিসিআই, ডিসিআই ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া, সেটিং আপ আন্ডার দ্য ডেন্টিস্ট অ্যাক্ট 1948 সালে। স্ট্যাচুটরি বডি, এটা একটা অবশ্যই স্ট্যাচুটরি বডি, রেগুলেটস দ্য ডেন্টাল এডুকেশনের এখানে বিষয় তুলে ধরছে। পিসিআই, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, অলসো কল্ড সেন্ট্রাল কাউন্সিল, এটাকে আর কি নামে ডাকা হচ্ছে, সেন্ট্রাল কাউন্সিল নামে। রেগুলেট দ্য ফার্মাসি অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া আপ টু গ্র্যাজুয়েট লেভেল, এবং গ্র্যাজুয়েট লেভেলে এই বিষয়ে এখানে শিক্ষার ব্যবস্থার কথা রেগুলেট করে থাকে ফার্মাসি। আইএনসি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, একটা অবশ্যই স্ট্যাচুটরি বডি, 1947 সালের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অ্যাক্ট অনুযায়ী এটা প্রতিষ্ঠা হয়েছিল। বিসিআই, বার কাউন্সিল অফ ইন্ডিয়া, এটা অবশ্যই অ্যাডভোকেটসদের যে অ্যাক্ট 1961 অনুযায়ী এটা প্রতিষ্ঠা হয়েছিল। এটা ফ্রেমওয়ার্কের যে স্ট্যান্ডার্ড রয়েছে অ্যাডভোকেটসদের এবং যোগ্যতা, ব্যক্তিগত যে কন্ডাক্ট, সেটা সম্পর্কে বলা হয়ে থাকে। সিসিএইচ, সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি, অর্থাৎ হোমিওপ্যাথি সেন্ট্রাল কাউন্সিল, এটার পুরো নাম হচ্ছে সিসিএইচ এর সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি। এটা প্রতিষ্ঠা করা হয়েছে হোমিওপ্যাথি সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্টের 1973 অনুযায়ী। সিসিআইএম, সেন্ট্রাল কাউন্সিল ফর ইন্ডিয়ান মেডিসিন, এটা অবশ্যই স্ট্যাচুটরি বডি, ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1970 অনুযায়ী এটা প্রতিষ্ঠা হয়েছিল। সিওএ, কাউন্সিল অফ আর্কিটেকচার, এটা 1972 সালে আর্কিটেকচার অ্যাক্ট অনুযায়ী প্রতিষ্ঠা হয়েছিল। সিওএ, কাউন্সিল অফ আর্কিটেকচার। রিহ্যাবিলিটেশন কাউন্সিল, এটা রেজিস্টার করা হয়েছিল 1986 সালে। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট ওয়াজ ইনেক্টেড ইন 1992, 1992 সালে এটাকে ইনেক্ট করা হয়েছিল। এটা স্ট্যাচুটরি বডি হয়েছিল কত সালে, 1993 সালে 22 জুন। এটার যে স্কোপ ছিল সেটা রোড করা হয়েছিল 2000 সালে। ন্যাক কি জিনিস? দ্য ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, এটার পুরো নাম হচ্ছে কি, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। এর হেডকোয়ার্টার কোথায়? ব্যাঙ্গালোর। এস্টাবলিশড ইন 1994, এটা 1994 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, এটা স্বাধীন একটা বডি হিসেবে হয়েছিল বাই ইউজিসির আন্ডারে, ইউজিসির দ্বারা। মেনটেন্স দ্য কোয়ালিটি অফ হায়ার এডুকেশন, উচ্চশিক্ষায় যে কোয়ালিটি, গুণ, সেটা এখানে মেনটেন করবে। এভালুয়েটস দ্য সেন্ট্রাল, স্টেট, প্রাইভেট অ্যান্ড ডিম টু বি ইউনিভার্সিটি অ্যান্ড অটোনমাস কলেজ, এবং বিভিন্ন কলেজের এখানে মূল্যায়ন করবে। অ্যান্ড ইনস্টিটিউট ইজ এলিজিবল ফর অ্যাক্রিডিটেশনের জন্য এটা অবশ্যই পরিমাপযোগ্য কিনা সেটা এখানে ন্যাক এটা তুলে ধরবে। অনলি আফটার 6 ইয়ার, 6 বছর পরে, অর আফটার হ্যাভিং 2 রাউন্ডস অফ গ্র্যাজুয়েশন, একটা কলেজ 6 বছর হবে, তারপরে এটা বিবেচনা আসবে ন্যাকের। 7 ফ্যাক্টরস অফ ন্যাকের যে 7 ফ্যাক্টরস অর্থাৎ অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কি, ক্যারিকুলার অ্যাসপেক্টস, টিচিং, লার্নিং অ্যান্ড এভালুয়েশন, রিসার্চ, কনসালটেন্সি অ্যান্ড এক্সটেনশন, infrastructure and learning resources, student support and progression, governance, leadership and management, innovation and best practices, এখানে এই বিষয়ে তুলনা করা হয়েছে। তো এই যে টোটালে সমস্তগুলো তুলে ধরা হয়েছে, এই বিষয়গুলো ভালো করে পড়তে হবে এবং এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা লেভেল অফ কোয়ালিফিকেশন ইন হায়ার এডুকেশনের সেখানে তুলে ধরা হচ্ছে। আন্ডার গ্রাজুয়েট লেভেল হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি, বিএ বা বিএসসি বা বিকম হয়ে থাকে। পোস্ট গ্রাজুয়েট লেভেল মাস্টার্স ডিগ্রি, এমএ, এমএসসি বা এমকম। আর রিসার্চ লেভেল সেটা হচ্ছে পিএইচডি বা ফেলোশিপ বা পোস্ট ডক্টরেট। তো এই পর্যন্ত। এরপরে আমি অবশ্যই হায়ার এডুকেশনের বাকি টপিকগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব।
তবে এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনে ক্লিক করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি অবশ্যই সমস্ত টপিক 1 থেকে 2 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো, আশা করি 1 মাসের মধ্যেই চেষ্টা করব।